একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আমি যখন ফিরবো সবাই একযোগে আমরা কোর্টে হাজিরা দেবো। কত কারাগার আছে বলছে, কারাগারগুলি রেডি করো, আমরা সবাই যাবো। আর ফাঁসি দেবে, ঠিক আছে, ফাঁসির মঞ্চ রেডি করো, কিন্তু আমাদের শক্তি জনগণ, যে জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমি দেখছি যে কিছুই বদলায়নি। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার বন্ধু বিক্রি করছে। এরা চিন্তা করে না যে এরকম দিন থাকবে না, দিন পরিবর্তন হতে পারে, তখন তাদের কি অবস্থা হবে সেটা ভাবতে পারে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটি সত্য। মোহাম্মদ ইউনূস নতুন রাষ্ট্রপতি হচ্ছেন এমন কোনো প্রমাণ নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো সরকারি তথ্যও নেই। আর শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, এটি তার ঘোষণা। কিন্তু তিনি কোন পথে ফিরবেন, ভারত তাকে যেতে দেবে কিনা এবং ঢাকায় পৌঁছানোর আগেই তাকে গ্রেপ্তার করা হবে কিনা, সেই উত্তর এখনো পাওয়া যায়নি। তাহলে এত গুঞ্জন কেন? কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু একজন রাষ্ট্রপতিরই পরিবর্তন হচ্ছে না, বরং নির্ধারিত হচ্ছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের পর তৈরি নতুন রাজনৈতিক ব্যবস্থায় কোন দলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সেটা। বঙ্গভবন কার নিয়ন্ত্রণে যাবে সেটা। বিএনপি কি নিজেদের প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি করবে? জামাত এবং এনসিপি কি সেই সিদ্ধান্ত মেনে নেবে? সেনাবাহিনীর সঙ্গে নির্বাচিত সরকারের সম্পর্ক কোন পথে যাবে? আর ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও তারেক রহমানের সরকারের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে পারবে? এই 5টি প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক অধ্যায়। নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির মতোই মূলত সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। সরকারের দৈনন্দিন কার্যনির্বাহী ক্ষমতা থাকে কিন্তু প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই। তাহলে রাষ্ট্রপতিকে নিয়ে এত রাজনৈতিক লড়াই কেন? কারণ রাষ্ট্রপতির পদ শুধু ক্ষমতার নয়, রাষ্ট্রীয় বৈধতারও প্রতীক। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন শেখ হাসিনার সরকারের সময়। 2024 সালে সরকার বদলে গেল, অন্তর্বর্তী সরকার এলো, নির্বাচন হলো, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। কিন্তু বঙ্গভবনে রয়ে গেলেন আগের সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি। অর্থাৎ নতুন সরকারের ভেতরে পুরনো ব্যবস্থার একটি সাংবিধানিক উপস্থিতি থেকে গিয়েছিল। শাহাবুদ্দিন বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি এই নামে একটি রোগের কারণেই মাঝে মধ্যেই তিনি চেতনা হারাচ্ছেন, তাই দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন। তার অসুস্থতা বাস্তব হতেই পারে, কিন্তু রাজনৈতিক চাপও বাস্তব। এনসিপি এবং জামাত দীর্ঘদিন ধরে তাকে সরানোর দাবি তুলছিল। পদত্যাগের পর এনসিপি বলেছে তাকে গ্রেফতার করে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে হবে। অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি, কিন্তু রাজনৈতিক অর্থটি পরিষ্কার। শাহাবুদ্দিনের বিদায়ের পর বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থা এখন নিজেদের পছন্দ মতো একজন রাষ্ট্রপতি বেছে নেওয়ার সুযোগ পেল। এখন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের হাতে রয়েছে 90 দিন। বাংলাদেশের আইনমন্ত্রী জানিয়েছেন, এই নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন আপাতত নেই, কারণ নিয়ম অনুযায়ী আগামী সংসদ অধিবেশন 60 দিনের মধ্যেই ডাকতে হবে। সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সংবিধানে আছে 123(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। এখানে ভোটের অঙ্ক খুবই সহজ। বিএনপির বিপুল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটি যাকে প্রার্থী করবে তার নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত।
কিন্তু রাজনৈতিক অঙ্কটি মোটেও সহজ নয়। বিএনপির সামনে মূলত তিনটে পথ। এই মডেলে সবচেয়ে আলোচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পক্ষে যুক্তি রয়েছে। দীর্ঘদিন বিএনপির মহাসচিব তিনি। শেখ হাসিনা সরকারের সময় দমন পীড়নের মধ্যেও দলকে একত্র রেখেছেন। দলের বাইরেও তার একটি তুলনামূলক গ্রহণযোগ্য ভাবমূর্তি রয়েছে। প্রাক্তন আইন উপদেষ্টা আসিফ নজরুলও তাকে রাষ্ট্রপতি পদের সেরা প্রার্থী বলেছেন। কিন্তু সমস্যা হলো, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে একসঙ্গে 3টি শূন্যপদ তৈরি হবে। তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে, বিএনপিকে নতুন মহাসচিব বেছে নিতে হবে, তার সংসদীয় আসনেও উপনির্বাচন করতে হবে। অর্থাৎ তাকে রাষ্ট্রপতি করা মানে সরকার ও দলের ভেতরে আরও একটি বড় রদবদল ঘটবে। খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও একই রাজনৈতিক মডেলের মধ্যে আলোচিত হচ্ছে। বিএনপি চাইলে দলের বাইরের কোনো সর্বজনগ্রাহী ব্যক্তিকে প্রার্থী করতেই পারে। একজন প্রাক্তন প্রধান বিচারপতির নাম আলোচনায় আসার খবরও রয়েছে। এই পথে সুবিধা হলো, জামাত, এনসিপি এবং নাগরিক সমাজের আপত্তি কিছুটা কমানো যাবে। কিন্তু এতে বিএনপির একটি অংশ প্রশ্ন তুলতেই পারে, সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার সত্ত্বেও দল কেন বঙ্গভবন নিজেদের প্রবীণ নেতার হাতে দিল না। এই তালিকাতেই কখনো মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনি, কখনো মোহাম্মদ ইউনূসের নাম সামনে আসছে। কিন্তু এই দুটি নামের কোনোটি এখনো আনুষ্ঠানিক আলোচনায় থাকার প্রমাণ নেই। 30শে জুলাই বাংলাদেশের আইনমন্ত্রীও বলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি। অর্থাৎ এই মুহূর্তে নিশ্চিত প্রার্থী কেউ নন। মির্জা ফখরুল আলোচনায় এগিয়ে, এটুকুই বলা যায়। এবার সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ছড়িয়ে পড়া 3টি বড় দাবি যাচাই করা যাক। প্রথম দাবি, জুলকারনাইন সায়ের সব আগেই জানতেন। সাহাবুদ্দিনের পদত্যাগের দুদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছিলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরে যেতে পারেন। এই তথ্যটি কিন্তু সত্য হয়েছে। একই পোস্টে তিনি দাবি করেছিলেন, মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনিকে রাষ্ট্রপতি করার কথা ভাবা হচ্ছে। এই অংশ এখনো প্রমাণিত হয়নি। অন্যদিকে সাম্প্রতিক সরকারি সূত্র বলছে, নাজিমুল গনির সম্ভাবনা কমে গেছে। সুতরাং রায়, জুলকারনাইনের প্রথম তথ্য সঠিক, দ্বিতীয় দাবি কিন্তু এখনো অসমর্থিত। রাজনৈতিক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একজন নারীকে রাষ্ট্রপতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির কোনো জ্যেষ্ঠ নারী নেত্রী অথবা দলের বাইরের সর্বজন গ্রাহ্য নারীকে বেছে নিলে তারেক রহমান ইতিহাস তৈরি করতে পারেন। তবে কি ইরিন খান? কিন্তু এটি কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা নয়। সুতরাং রায়, এটি পিনাকির রাজনৈতিক প্রস্তাব। এই দাবির পক্ষে কোনো সরকারি বক্তব্য নেই। বিএনপি তার নাম বলেনি। ইউনূস নিজেও রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তার আন্তর্জাতিক পরিচিতি এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার কারণে নামটি রাজনৈতিকভাবে আকর্ষণীয় ঠিকই, কিন্তু বিএনপির একটি অংশ তার ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। সুতরাং রায়, ইউনূসের নাম আলোচনায় রয়েছে, কিন্তু তাকে রাষ্ট্রপতি করার কোনো প্রমাণিত পরিকল্পনা এখনো নেই। এবার সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটির সরাসরি উত্তর দেওয়া যাক। না, জেনারেল ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো সরকারি তথ্য এখনো পর্যন্ত নেই। তিনি 2024 সালের 23শে জুন 3 বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার স্বাভাবিক মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। তাহলে এত গুঞ্জন কেন? প্রথম কারণ, তিনি সেনাপ্রধান হয়েছিলেন শেখ হাসিনার সময়। দ্বিতীয় কারণ, 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়ের ঘোষণা তার মুখ থেকেই এসেছিল। তৃতীয় কারণ, অন্তর্বর্তী সরকার গঠন থেকে নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই নতুন ক্ষমতার কাঠামোয় তার ভবিষ্যৎ নিয়ে কৌতূহল রয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো কি বলছে? রাষ্ট্রপতির পদত্যাগের মাত্র 2 দিন পর 26শে জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন। সেখানে জেনারেল ওয়াকার উজ্জামান উপস্থিত ছিলেন। তার আগে তিনি তুরস্কে সরকারি প্রতিরক্ষা সফর করেছেন। অর্থাৎ তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মধ্যে প্রকাশ্য সংঘাতেরও কোনো প্রমাণ নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু কার্যনির্বাহী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাই নেয়। তাই রাষ্ট্রপতি বদলালেই সেনাপ্রধান বদলাবেন এমন কোনো নিয়ম নেই। ভবিষ্যতে পরিবর্তন অসম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে সেনাপ্রধানকে সরানো হচ্ছে এটি তথ্য নয়, বরং গুঞ্জন।
বাংলাদেশের এই পুরো রাজনৈতিক সমীকরণের মাঝখানে এখনো রয়েছেন শেখ হাসিনা। তিনি ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু 30শে জুলাই বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন হাসিনা দেশের সীমায় প্রবেশ করলেই আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে, কারণ তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এখনো বহাল। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক তাকে ভারত থেকে প্রত্যর্পণের চেষ্টা করেছে বলেও আইনমন্ত্রী জানিয়েছেন, কিন্তু শেখ হাসিনার কাছে পাসপোর্ট নেই। তিনি কোন নথিতে কোন পথে বাংলাদেশে ফিরবেন সেই উত্তর কিন্তু নেই। সবচেয়ে বড় কথা, ভারত এখনো প্রত্যর্পণের আবেদন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে হাসিনার প্রত্যাবর্তনের চাবি পুরোপুরি তার নিজের হাতে নেই। একটা চাবি ঢাকার হাতে আর একটা নয়াদিল্লির হাতে। বাংলাদেশ নিয়ে ভারতের অন্দরেও কিন্তু একটি মাত্র মত নেই। এখানে অন্তত 3টি আলাদা অবস্থান দেখা যাচ্ছে। প্রথম অবস্থান বাস্তববাদী কূটনীতি। ঢাকায় ভারতের প্রাক্তন হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে তারেক সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতি যদি পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়, ভারত তাকে স্বাগত জানাবে। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার আপত্তির কারণে অতীতে নয়াদিল্লি বিএনপির সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ গড়ে তুলতে পারেনি। দ্বিতীয় অবস্থান ভারতের পুরনো নীতির সমালোচনা। বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের মতে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদের স্বার্থ কিভাবে রক্ষা করতে হবে ভারত দীর্ঘদিন তা বুঝে উঠতে পারেনি। আওয়ামী লীগের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার রাজনৈতিক পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তৃতীয় অবস্থান সতর্ক রিসেট। প্রবীণ সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি গৌতম লাহিড়ী ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদীর তারেক রহমানকে আমন্ত্রণকে বিরল কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছেন। তার মতে সম্পর্ক এখনো উষ্ণ নয়, কিন্তু তারেক রহমান দিল্লি এলে মোদীর সঙ্গে বৈঠক নতুন অধ্যায়ের সূচনা করতেই পারে। তরুণ ঘোষ সহ বিভিন্ন ইউটিউব আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের সম্ভাব্য ভূমিকা কিংবা বাংলাদেশের সামরিক নেতৃত্ব নিয়ে আরও বড় দাবি করা হচ্ছে। কিন্তু এই আলোচনাগুলোকে ভারত সরকারের অবস্থান হিসেবে দেখলে ভুল হবে। ভারতের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3টি বিষয়। প্রথমত, সীমান্ত এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। দ্বিতীয়ত, তিস্তার জল, বিদ্যুৎ, বাণিজ্য এবং যোগাযোগ। তৃতীয়ত, বাংলাদেশের চীন, তুরস্ক এবং পাকিস্তানের কৌশলগত উপস্থিতি কতটা বাড়ছে। তারেক রহমান চীন সফর করেছেন, সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলেছেন, কিন্তু তার মানেই ঢাকা ভারত বিরোধী সামরিক জোটে যোগ দিয়েছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশ সম্ভবত একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছে। চীনের কাছ থেকে বিনিয়োগ, তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা প্রযুক্তি, পশ্চিমের কাছ থেকে রপ্তানি বাজার, আর ভারতের সঙ্গে সীমান্ত, নদী, বিদ্যুৎ ও যোগাযোগ। এখন নয়াদিল্লির পরীক্ষা হলো বাংলাদেশের এই বহুমুখী নীতিকে শুধু নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে, নাকি নতুন বাস্তবতা হিসেবে মেনে নিয়ে সম্পর্ক পুনর্গঠন করবে। এখন এই 5টি বিষয়ের ওপর নজর রাখুন। প্রথম, বিএনপির স্থায়ী কমিটি কবে রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে বৈঠক করছে। দ্বিতীয়, নির্বাচন কমিশন কবে রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে। তৃতীয়, মির্জা ফখরুলকে ঘিরে দল, মন্ত্রিসভা এবং সংসদীয় আসনের বিকল্প ব্যবস্থা তৈরি হচ্ছে কিনা। চতুর্থ, সেনাপ্রধান সম্পর্কে সরকার বা আইএসপিআর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসছে কিনা। সোশ্যাল মিডিয়ার পোস্ট নয়, সরকারি আদেশই এখানে একমাত্র প্রমাণ। পঞ্চম, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণ নিয়ে ভারত ঠিক কী সিদ্ধান্ত জানাচ্ছে। পাশাপাশি তারেক রহমান ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা। এই 5টি সংকেতই বলে দেবে বাংলাদেশের পরিবর্তন শুধু বঙ্গভবনে থামছে নাকি আরও দূর পর্যন্ত যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত রায় কি? বাংলাদেশে একটি সাংবিধানিক পরিবর্তন নিশ্চিতভাবে ঘটেছে, একটি রাজনৈতিক পুনর্বিন্যাসও শুরু হয়েছে, কিন্তু সামরিক পরিবর্তনের প্রমাণ এখনো নেই। পরবর্তী বড় পরিবর্তন সেনানিবাসে নয়, বরং বিএনপির নেতৃত্ব, মন্ত্রিসভা, সংসদ অথবা প্রশাসনে হওয়ার সম্ভাবনাই এখন বেশি। আর এই পুরো সমীকরণের বাইরে নন কিন্তু শেখ হাসিনা, কারণ তিনি ফিরলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি
নতুন করে উত্তপ্ত হবে। আর না ফিরলে ঢাকা দিল্লি সম্পর্কে প্রত্যর্পণ প্রশ্নটি ঝুলে থাকবে। অর্থাৎ বাংলাদেশের সামনে এখন 3টি ঘড়ি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিনের ঘড়ি, শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘড়ি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনের কূটনৈতিক ঘড়ি। আচ্ছা, কোন ঘড়িটি আগে বাজবে? আর সেটি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সামনে পরবর্তী কোন দরজাটি খুলবে? বঙ্গভবনের, সরকারের, না অন্য কোনো ক্ষমতা কেন্দ্রের? সেই উত্তর এখন অপেক্ষার, সেই উত্তর দেবে সময়। আচ্ছা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন? আর সেনাপ্রধানকে ঘিরে গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি আছে কি? মতামত জানান কমেন্টে। সঙ্গে থাকুন দ্য বাংলা স্ফিয়ারের। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।